সারা রাত জেগে রয় নীল জোনাকি, আমিও তারি মতো জেগে একাকি। সারা রাত জেগে রয় নীল জোনাকি, আমিও তারি মতো জেগে একাকি। বসে বসে ভাবি একা নির্ঘুম রাত, আমাকে কাছে ডেকো। তুমি আমারই থেকো, তুমি আমারই থেকো। নীল নয়না বন্ধু আমার, তুমি জেনে রেখো আমি শুধু তোমার। হ্যালো গুড মিউজিক লিসেনার্স, হ্যালো গুড মিউজিক লাভার্স। একটি গান গল্প আড্ডায় চলে এলাম। আমার ভিডিওর শিরোনামে দেখা যাচ্ছে মাই পিএস এপিসোড নাম্বার কিছু একটা। মাই পিএস নাম দিয়েছি বা মাই পিএস বলছি। একটা জিনিস খুবই সত্য যে মাই পিএস মানে আমার পার্সোনাল সেক্রেটারি, এই জাতীয় কোনো আড্ডা নিয়ে আজকে আসিনি। আমার তালাত রহমান খান নামে যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে মাই পিএস এপিসোড 1, 2, 3, 4 পর্যন্ত হয়েছিল। তো ওগুলো যারা ফলো করেছেন তারা আজকে এই মুহূর্তে রিলেট করতে পারবেন। মাই পিএস মানে হলো আমার প্র্যাকটিস সংস। স্কুল কলেজ লাইফে ব্যান্ড মিউজিশিয়ান হবার ক্ষেত্রে আমার স্ট্রাগলের গল্প থাকে ওখানে, ব্যান্ড ভোকালিস্ট হবার ক্ষেত্রে কিভাবে স্ট্রাগল করেছি সেই সব গল্প থাকে ওখানে, এবং এক একটা গান যেগুলো আমি প্র্যাকটিস করার জন্য ধরেছিলাম সেই গানগুলোর ব্যাকগ্রাউন্ডের গল্প থাকে, গানগুলোর সংগ্রহের ইতিহাস থাকে। সো পূর্ববর্তী 4টা এপিসোড যারা কি বলবো চেক আউট করেছেন তারা আজকে রিলেট করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিতে চাই, একটা ভালো হেডফোন সেট কানের মধ্যে গুঁজে নিন, অথবা ভলিউম বুস্টার অ্যাপ যে আছে আপনার মোবাইলে, হেডফোন ভলিউম বুস্টার, সেটাকে প্রথমে ডাউনলোড করুন। ডাউনলোড করার পর অ্যাক্টিভেট করুন। অ্যাক্টিভেট করার পর গেইনটা ওটার যে পরিমাণ মাত্র 26% বাড়িয়ে দিন, এর বেশি না, কারণ হেডফোন যাবে এর বেশি বাড়ালে। আমি জানি না আপনি কত টাকার হেডফোন ইউজ করছেন কানে এই মুহূর্তে, 26-এর বেশি না বাড়ানোই ভালো। 26-এ ওটার গেনটা বাড়িয়ে তারপর এক কাজ করুন, আপনার ভলিউমটাকে, মেইন ভলিউম বাটন যেটা মোবাইলের সাথে গায়ে লাগানো আছে, ওটাকে একটু বাড়ান বা কমান, অ্যাডজাস্ট করুন, অ্যাপ্রিপ্রিয়েটভাবে পরিষ্কারভাবে শুনতে পান। এইটাই আমার এই বকবকের উদ্দেশ্য। আর যে টি শার্টটা পরে আছি, আড়ংয়ের টি শার্ট, অতীতেও আমাকে এই টি শার্টে দেখা গেছে। অনেকে বলবেন নিশ্চয়ই যে এই ব্যক্তির কি পোশাক আশাক জাতীয় সামর্থ্য কম নাকি। আমি ভাই এইরকমই। আমি শেখ সাদি খানের নাম শুনেছেন কেউ? আমি শেখ সাদি খানের নীতিতে বিশ্বাস করি যে পোশাকের জায়গাটা অত পারফেক্ট না হলেও চলবে, কিন্তু প্রতিভার জায়গাটা, মেধার জায়গাটা যার যার লেভেল অনুযায়ী লেভেল বেস্ট যেন হয়, সেই জায়গায় চেষ্টাটা যেন বেস্ট হয় এবং পারফরমেন্সটা যেন বেস্ট হয়। সো আমি মানুষ হিসেবে শেখ সাদি খানের নিয়ম নীতি ফলো করি। শেখ সাদি খান মহাপুরুষ ছিলেন, আমি মহাপুরুষ না, আমি অত্যন্ত কমিনা মানুষ। যাই হোক, আজকে তো গান গল্প আড্ডা দেব। মাই পিএস এপিসোড নাম্বার 5 নিয়েই এলাম ফাইনালি আপনাদের জন্য, কারণ ঈদুল আজহা আসতে চলেছে, একটা উৎসব আসতে চলেছে। আমি শিল্পী মানুষ, কিভাবে চুপ করে বসে থাকি, তাই একটা গান দিয়ে আজকে শুরু করেছি। ভিডিওটা খেয়াল করেছি নিশ্চয়ই। নাসির ভাই, আমাদের দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, মিড 90s থেকে উনি অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশে। নাসির, সরি ওনার সার্টিফিকেট নেমটা আমি জানি না, পুরো নাম বলতে পারছি না, তবে আমার ব্যাচের, আমার এসএসসি ব্যাচ ইয়ার 1997, তো 96, 97, 98, 99, 2000, 2001, 2002 এই সময়কালের যারা ব্যান্ড সঙ্গীত শ্রোতা আছেন, আধুনিক গানের
শ্রোতা মণ্ডলী আছেন তারা নাসির ভাইকে খুব ভালোভাবেই রিলেট করতে পারবেন। এবং আমার এই চ্যানেল তালাত কনসার্ট 1996, এটাতে আরেকটা ভিডিও আছে যেটাতে নাসির ভাই নিয়ে আমি কথা বলেছি ইতিপূর্বে। তো বলাই বাহুল্য নাসির ভাই আমার খুব প্রিয় একজন সিঙ্গার, কিন্তু নাসির ভাইয়ের নীল নয়না গানটি, যেটি নিয়ে আজকে আমি গল্প করতে যাচ্ছি, নীল নয়না গানটি কিন্তু এত সহজ ছিল না কণ্ঠে তোলা, ধারণ করা। কারণ আমি জন্মগতভাবে ব্যারিটোন বা মিড রেঞ্জ ভোকাল এলাস্টিসিটি দেয়া আর কি, গড গিফটেডভাবেই ওইরকম একটা সিঙ্গার। তো উঁচুর দিকের গানগুলো যথেষ্ট স্ট্রাগল হয়ে দাঁড়ায় আমার জন্য এবং চ্যালেঞ্জ হয়েও দাঁড়ায়। আর বিশেষ করে গানটা যদি প্রেমে পড়ে যাওয়ার মতো গান হয়, অর্থাৎ শ্রোতা হিসেবে আমি যদি কোনো একটা গানের প্রেমে পড়ি এবং মনে করি যে আমিও গানটা করব এবং আমার গুটি কয়েক শ্রোতা মণ্ডলীকে শোনাবো, তখন কিন্তু আসলে এটা একটা চ্যালেঞ্জ হয়ে ধরা দেয়। আর এই ধরনের চিন্তাভাবনা যখন আমি করছিলাম সেই সময় আমার এক ভাগিনার কথা বলি আজকে। মামা ভাগিনা সম্পর্ক তার সাথে আমার। ভাগিনা খুবই মেধাবী, নাম নাই বলি আজকে, ওভার ম্যাচিউরড, ছোটোবেলা থেকেই কম্পিউটার, আইআইটি বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো ব্যাপারেই মাত্র 13-14 বছর বয়স থেকেই তার ব্রেন খুব চমৎকারভাবে রান করতে শুরু করে। এবং এটাকে কি বলবো আমি, সৃষ্টির এক আজব রহস্য। ওভার ম্যাচিউরড মানুষ, এটাই বলবো। তো আমার ভাগিনার সাথে আমার অনেক সময় আড্ডা হতো, রুদ্ধদ্বার বৈঠক যেটাকে বলা হয়। রুদ্ধদ্বার বৈঠকের ভিতরে ব্যান্ড মিউজিক নিয়ে কথাবার্তা হতো, যে সবাই এগিয়ে যাচ্ছে ব্যান্ড মিউজিকে, আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে কেন। ও বাই দ্য ওয়ে, ভালো কথা, সেই সময় আমার কাছে কোনো স্মার্টফোনই নেই। যে সময়টার কথা আমি বলছি, আমার এই ভাগিনার সাথে আড্ডাটা যে সময় আমার জমে উঠেছে, ভাগিনা আমাকে তখন বলে, খালু আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে কেন? আপনি তো মানুষ হিসাবে মোটেও নিরামিষ না, আপনি মানুষ হিসাবে বন্ধুবৎসল মানুষ, মেধাবী মানুষ, কিন্তু আপনি এত সিলেক্টিভ কেন? আচ্ছা ঠিক আছে, সিলেক্টিভ হওয়া ভালো কথা, আপনি বাউন্ডারি সেট করেন আপনার আশেপাশে, সেটাও ভালো কথা, কিন্তু আপনার কি মনে হয় না যেই মানুষটা বা যারা সত্যি আপনার উপযুক্ত বন্ধু হওয়ার, তাদের সাথে কমিউনিকেশনটা আপনি মিস করে যাচ্ছেন? এটা কি মনে হয় না আপনার? আমি তখন বললাম, ভাগিনা তুমি তো আসলে ঠিক কথাই বলেছ, এটা তো মিস হয়ে যাচ্ছে, কি করা যায় বলো তো? তখন সে আমাকে হাতে ধরে ধরে স্মার্টফোনের ভিডিও ক্যামেরা কিভাবে চালাতে হয়, কিভাবে ভিডিও করতে হয়, ভিডিওতে কী করে সুন্দর করে কথা বলতে হয়, এইগুলো সব কিছু আমাকে সে শেখালো। এবং সে নিজেও তখন ছোটোখাটো ভ্লগার ছিল, ভ্লগ করতো। আমরা একসাথে হোমমেড নাটিকাও করেছি অনেক, সেগুলো এখন অবশ্য রিমুভ হয়ে গেছে, সেই ভিডিওগুলো নেই। এইটা একটু সন্তারিকটা বলে দেই, 2018-র পরে যারা চেক আউট করেছেন তাদের চোখে পড়ার কথা। যাই হোক, সেটা অন্য গল্প। তো ভাগিনার চাপাচাপিতে আমি বললাম যে ঠিক আছে ভাগিনা, আমার তো শত্রু অনেক এখন, কারণ আমি নন কমার্শিয়াল মানুষ, গান বাজনায় আর সোজাসাপটা কথাবার্তা বলি, এগুলো অনেকের মজা লাগে না। তো আমি তো গান বাজনা করলে গালাগালি করতে আসবে যারা আমাকে স্কুল কলেজ লাইফ থেকে চেনে, তাদের মধ্যে আমার ওয়েল উইশার যেরকম আছে, হিংসুক শত্রুও অনেকে আছে। ভাগিনা বলল, নো প্রবলেম খালু, আপনি নাম চেঞ্জ করে নতুন নাম দিয়ে ইউটিউব চ্যানেল খুলে ফেলেন। যেই বলা সেই কাজ, ওয়াসিম তামজিদ। ইয়েস, আমি আসলে চ্যানেলের প্রমোশনও করতে এসেছি আজকে। যতটুকু আমার আর্থিক সামর্থ্যে কুলালো, সাধ্যে কুলালো, মেধায় কুলালো, আমি সেইভাবে আমার চ্যানেলটাকে সাজালাম, ইউটিউব চ্যানেল ওয়াসিম তামজিদ। এবং ওয়াসিম তামজিদ নামক সেই চ্যানেলটায় আমি পরপর বেশ কয়েকটা গানের একদম লাইভ আঙ্গিকে ভিডিও করলাম। আমার একটা চিন্তাধারা ছিল যে ভয়েস প্রসেসর ইউজ করে, এডিট করে, এইসব করে তো আসলে কাকও তো এখন ময়ূরের পালক গায়ে লাগিয়ে ময়ূর সেজে তাৎক্ষণিকভাবে অনেক কিছু করতে পারে, ভিডিও করতে পারে। তো আমার চিন্তা ভাবনাটা ব্যতিক্রম ছিল, যে একেবারে ন্যাচারাল, আমি যা আছি তাই, কোনো মাইক্রোফোন নাই, কিছু নাই, ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র একটা গিটারের ফাইল বাজবে, কখনো আমি নিজেই অ্যাকোস্টিক গিটার বাজাবো, এইভাবে আমি একদম গলায় গান করব। আমি আমার ভয়েস টোনের যোগ্যতাটা দেখাতে চেয়েছিলাম মানুষকে। এবং আমি তখনও শিক্ষানবিশ পর্যায়ে শিখছি সুন্দরভাবে সুরে কিভাবে গান গাইতে হয়, থ্রোয়িং অ্যাটসেট্রা।
মাইক্রোফোনে থ্রোয়িংটা কতটুকু স্ট্রেংথ দিয়ে দিতে হয়, ভিডিও ক্যামেরার সামনে কতটুকু স্ট্রেংথ ইউজ করতে হয়, এগুলো আমি তখন নতুন একদমই শিখছি, কাজ করছি, ভিডিও করছি, সোজা কথা। আমার কাজই তো গান বাজনা, আর কিছু পারি না। যাই হোক, তো আরেকটা জিনিস পারি, এই যে বকবক করতে পারি, আড্ডা দিতে পারি। যাই হোক, তখন ওয়াসিম তামজিদ চ্যানেল আমি খুললাম 2018-র পরে, 2019-20-এর দিকে সেটা। তারপর ভাগিনার সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজও করলাম। আমার 4টা গান, রক অ্যান্ড অ্যাপিটাইজার্স নামক একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমাদের আর কি ব্যান্ডের ব্যানারেই 4টা গান, আমাদের নিজস্ব প্রোডাকশন, কম্পোজিশন, লিখা, সুর, সঙ্গীত সব আমাদের নিজেদের গাওয়াও, নিজেদের গিটার বাজানোও, নিজেদের গান আছে 4টা। আল্লাহর রহমতে আপনাদের সামনে আনতে পেরেছি 4টা গান। তো এইটা তো হলো 2023-এর কথা বললাম, কিন্তু আমি তার একটু আগের থেকেই যাচ্ছি, 2022-এর আগে থেকেও বলছি, ওয়াসিম তামজিদ যে চ্যানেলটা। তো এখন ওই চ্যানেলে জন্য আমি কিছু গান চুজ করলাম, যে এই গানগুলো আমি একটার পর একটা শ্রোতাদেরকে উপহার দেব, মানুষ শুনুক। আমার আসলে কোনো প্রাইজ গেইন করা বা হেভিলি ভাইরাল হওয়া বা এইগুলোর আমার আসলে কোনো রকম তৃষ্ণা ছিল না। আমার থার্স্ট এটাই ছিল, আত্মপ্রকাশ করা। কারণ দীর্ঘ সময় পর্যন্ত আমাকে আত্মপ্রকাশই করতে দেওয়া হয়নি। কে বা কারা করতে দেয়নি, কেন করতে দেয়নি, ওগুলো অন্য টপিক হয়ে যাবে, অন্য লাইনের কথাবার্তা হয়ে যাবে, ওগুলো আজকে বলতে চাইছি না। আর আমার পূর্ববর্তী ভিডিও যারা চেক আউট করেছেন, বুদ্ধিশুদ্ধিওয়ালা মানুষ যারা আছেন, তারা অলরেডি ভিডিওগুলো চেক আউট করলেই বুঝে যাবেন যে কেন আমি নীরব ছিলাম লম্বা সময় পর্যন্ত, কেন আত্মপ্রকাশ করিনি মিডিয়াতে। অনেক রকম কারণ থাকে, সেগুলো একটার সাথে একটা লিঙ্ক আপ করে 2-4 মিলিয়ে ফেলা যাবে। অতএব এখন এই ভিডিওতে সেগুলো আর বলবার কারণ দেখছি না কোনো। আজকের ভিডিও যেহেতু মাই পিএস এপিসোড, নতুন একটা এপিসোড আর কি, এখানে নীল নয়না গানটি নিয়ে কথা বলবো, নাসির ভাইয়ের গাওয়া। তো নাসির ভাইয়ের সফট রক ধাঁচের, নাসির ভাই যেমন ফোক ধাঁচের গান করেন, বাংলা একটু পুরনো দিনের মিড 80s-এর পপ ধাঁচের গান করেন, তেমনি আবার কিছু ওয়েস্টার্ন থ্রোয়িংয়েও উনি গান টান করেন। এবং ওয়েস্টার্ন থ্রোয়িংয়ে ওনার যে গানগুলো, ওগুলো খুব কঠিন হয়, যথেষ্ট বেগ পেতে হয়। যেমন আরেকটা গানের কথা একটু শেয়ার করি আপনাদের সাথে, গানটার নাম ছিল কি যেন, হারালাম। আমার চাপা আর ভোকাল টোনের স্ক্রু ঢিলা হয়ে গেছিলো ওই গানটা তুলতে গিয়ে, এতটা হাই পিচ। একটু গেয়ে শোনাই, কি যেন হারালাম, হারালাম, কি পেলাম জানি না, জানি না, হারালাম তোমাকে, কি দিলে আমাকে, বেদনায় ভরানো হে জীবনটাকে। অনেকটা সময় লেগেছে এই পর্যায়ে গলাটাকে তুলতে আমার। সত্যি কথা, আমার পিচও একটা বয়স পর্যন্ত অত উপরে যেত না, কিন্তু আমি ক্রমাগত প্র্যাকটিস করেছি, অনুশীলন করেছি। আর ওই যে আমার ভাগিনার কথা বললাম, তার তো একটা কিক স্টার্ট ছিলই আমার সাথে সাথে, একটা লম্বা পথ সে হেঁটেছে আমার সাথে সাথে। ওর উৎসাহ, অনুপ্রেরণায় আমি এই আপনাদের ইউটিউব মিডিয়াতে ভিজিবল হয়েছি, একমাত্র আমার ওই ভাগিনার জন্যই। যাই হোক, তো নীল নয়না গানটা আমি চিন্তা করলাম ওয়াসিম তামজিদ বা ওয়াসিমস ব্যান্ড সংস, ইয়েস, চ্যানেলটার নাম ওয়াসিমস ব্যান্ড সং। আমি ওই নীল নয়না গানটা সহ আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে কপি পেস্ট করে দেবো গানটা। এবং ওখানে একদম আয়োজনই জিনিসটা আছে। ওই যে আমি বললাম না, আমি শেখ সাদি নীতিতে বিশ্বাস করি। পোশাক বা প্যাকেজিং, চাকচিক্য, ইফেক্টস, লাইটিংস, এগুলোর দিকে এত মনোযোগ না দিয়ে আমি আসলে গাইতে পারছি কি না, শব্দ প্রক্ষেপণ করতে পারছি কি না, গলা ওই পর্যায়ে তুলতে পারছি কি না, ওইটুকু প্রমাণটাই আমি আসলে দেখাতে চেয়েছি মানুষকে আমার ভিডিওগুলোতে। কারণ প্যাকেজিং তো 1-2 এর ব্যাপার। মাল যদি ভালো হয়, প্যাকেজিং করতে আর কতক্ষণ লাগে? প্রডিউসার যদি পাই, প্রমোটার যদি পাই, প্যাকেজিং হয়ে যাবে কোনো না কোনো দিন জীবনে। আর না হলেও অসুবিধা নেই, গান বাজনা ছেড়ে দিয়েছি আমি। যাই হোক,
তো ওয়াসিমস ব্যান্ড সংস ওই চ্যানেলটাই আমি তখন চালাচ্ছিলাম, এবং নীল নয়না গানটার জন্য আমি তখন প্রিপারেশন নিতে থাকলাম। এবং আমি গানটা করতে গিয়ে বুঝলাম সো টাফ, এবং অরিজিনাল যে কপি আছে ওইটায় যে 440 টিউনে গানটার রেকর্ডিং হয়েছে, আমি টিউন নামিয়ে দিলাম আমার অ্যাকোস্টিক গিটারে, ডিশার্পে করলাম গিটারটাকে। ডিশার্পে করে আমি একটু চেক আউট করলাম বা ডিটেক্ট করলাম যে আমি গানের স্বরলিপিটা, হোমকর্ডটা বা মূল মুখটা যে গানের নীল নয়না, এই জায়গাটা খুবই হাই পিচ। এটা আমি কোন কর্ড থেকে ফ্রেডবোর্ডের কোন জায়গাটায় ধরতে পারছি, আমি সেইখান থেকে কর্ড সার্কেল লিখলাম কর্ড সার্কেল তৈরি করলাম গিটারে, এবং সেইটা আমি আমার ফালতু একটা সস্তা দামের, অবশ্য মানি ইজ দ্য সেকেন্ড গড অফ দ্য সোসাইটি, মানি না থাকলে সস্তা জিনিসপত্রই ঘরে তুলতে হয়। তো ম্যাক্সিমাস কোম্পানির একটা স্মার্টফোন ছিল আমার, ওইটার মধ্যে ইভেন ভলিউম বুস্টার অ্যাপ ট্যাপও ঠিক মতো ডাউনলোড করা যায় না। তো আমি অ্যাপ ছাড়াই গান রেকর্ড করলাম। কি বলে গিটারের ট্র্যাকটা, গিটারের রিদম, গিটার ট্র্যাক যে স্ট্রামিং প্যাটার্ন ট্র্যাকটা 4-5 মিনিটের, ওটাকে আমি রেকর্ড করলাম, রেকর্ড করে মোবাইলে রাখলাম। তো এরপর যখন আমার ভাগিনার সাথে পরিচয় হয়, ভাগিনার আড্ডার যে আগুনের তেজ, সেই তেজে তো তখন আমি পুরা উঠছি যে যা আছে এটা নিয়ে ঝাঁপাই পড়বো। আমার ওই অল্প সাউন্ডের যে গিটার ট্র্যাক, ওইটা আমি ওফারের ভিতর দিয়ে, যেই বাড়িতে আমি গানটা ধারণ করেছিলাম, যার সাউন্ড ওফারটা ইউজ করেছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ওনার সাউন্ড ওফারের মধ্যে দিয়ে আমি গিটার ট্র্যাকটা দিয়ে দিলাম এবং বসলাম। ভাগিনাকে বললাম, ও খুব চমৎকার ফটো তুলতো ওই সময়, চমৎকার ভিডিও করতো। আমি বলতাম তুমি আমাকে ভিডিও তৈরি করে দাও। সে খুব খুশি হলো, একটা চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করা হলো, এবং সে পুরো গানটা ঘুরে ঘুরে আমার সামনে দিয়ে এসে দিয়ে, এবং আমি ওকে বলেছিলাম এমনভাবে ভিডিওটা করবা ভয়েসের শব্দ প্রক্ষেপণে যেন অ্যাকোস্টিক ধাঁচটা থাকে। ওর কমন সেন্স খুব ভালো ছিল, সে রিলেট করতে পারলো যে আমি আসলে কি বলেছি, এবং সে সময় গানটা এইভাবেই ধারণ হলো, এবং দেখলাম ভালোই ভিউজ গানটায়। ভিউয়ের সংখ্যাটা একেবারে ফেলে দেওয়ার মতো না। ধন্যবাদ যারা ভিউ করেছেন সে সময় গানটা। তো এই গানটা তো এইভাবে ধারণ হলো, কিন্তু এই যে ভিডিওতে তো আমি একেবারে লাইভ গেয়েছি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো এডিট নাই, কাটাকাটি নাই, রেস্ট নেওয়ার জায়গা নাই, এক টানা। তো এটার জন্য আমাকে কিন্তু লম্বা সময়, নীল নয়না গানটা তুলবার জন্য কিন্তু আমাকে লম্বা সময় প্রস্তুতি নিতে হয়েছে। নাসির ভাইয়ের আরও, এই যে একটু আগে গান শুনিয়েছি কি যেন হারালাম, এই গানটা নাসির ভাইয়ের এরকম উঁচু উঁচু স্কেলের গান ছিল, সেগুলো আমাকে আলাদা করে অনুশীলন করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, এবং করে টোরে তারপর আমি যখন দেখলাম যে না, নীল নয়না গানটা একেবারে অরিজিনাল রেকর্ডেড ট্র্যাকের মতো না হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় বা ক্ষমা সুন্দর কানে শোনা যায়, এরকম একটা কিছু যদি দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলীকে উপহার দিতে যাই, আমি মনে হয় সেই অবস্থায় আসতে পেরেছি বা অর্জন করতে পেরেছি। সো এখন গানটা রেকর্ড করা যায়। সো তারপর একদিন ভাগিনার সাথে মিলে গানটা ওইভাবেই ট্র্যাকটা পিছনে বাজতে থাকলো, এবং আমি আপনাদের জন্য গানটা গাইলাম। তো আজকের আড্ডা, সংক্ষিপ্ত আড্ডা এতটুকুই ছিল। আবারও বলে দেই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে ওয়াসিমস ব্যান্ড সংস চ্যানেল থেকে যে নাসির ভাইয়ের নীল নয়না গানটা আমি অ্যাকোস্টিক র টোনে কভার করেছি, গানটা সেখানে আপনারা পাবেন। ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবাইকে, ভালো থাকবেন। আর এই ভিডিওটা দুজন মানুষের জন্য আমি ডেডিকেট করছি। অন্যরা অবশ্য মন খারাপ করবেন, মন খারাপ করার কোনো ব্যাপার না। আসলে আমি তো নাম না জানা অনেকেই আমার সঙ্গীতের এতগুলো যে ভিডিও চ্যানেল, আমার প্রত্যেকটা চিন্তাশীল আড্ডা, আমার প্রত্যেকটা সঙ্গীত পরিবেশন কেউ না কেউ শুনেছেন, আমি জানি। আমি তো ভিউগুলো খেয়াল করেছি, অনেক মানুষ আছে যারা পজিটিভভাবে গ্রহণ করেছেন। আপনাদেরকে সত্যি কথা বলবো, কৃতজ্ঞতা জানানোর আসলে আমার কোনো ভাষা নেই। এতগুলো পথ আপনারা যে আমার সাথে হেঁটেছেন, ভিডিওগুলো চেক আউট করেছেন, সো আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর মিউজিকের আড্ডায় আমি সবসময়
আর্টসেল ব্যান্ডের কাজী ফয়সাল আহমেদ ভাইয়া গিটারিস্ট। ফয়সাল ভাইয়া হাই, কেমন আছেন? আপনার গিটার স্কুল শুরু হয়েছে নতুন করে, আপনার বুকে চেক আউট করেছি, কংগ্রাচুলেশনস ভাইয়া। সুন্দরভাবে চলুক, সব কিছু সফলতা অর্জন করেন, আমি এটা চাই, মন থেকে দোয়া করছি। এই ভিডিও আমি আপনাকে ডেডিকেট করলাম, আমার এতদিন পর্যন্ত যারা আমাকে নীরবে নিভৃত্তে ফলো করেছে তাদেরকেও ডেডিকেট করলাম, আর পালকি অর্গানাইজেশনের রিলেশনশিপ কাউন্সিলিং স্পেশালিস্ট এবং সাইকোলজিস্ট ডক্টর মুনমুন জাহান মুনাপা, আপনার জন্যও ছিল এই ভিডিওটা। দুজনের জন্যই অনেক শুভকামনা। আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো তাহলে শেষ করি। ভালো থাকবেন।